Hello dear student, welcome to Clifford classes. হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি কি তা বিস্তারিত আলোচনা করো। Discuss in the detail the reason of the decline of Harappa or Indus Valley civilization. এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারের পরীক্ষা বা CC1 বা সেমিস্টার 1 এর পরীক্ষার জন্য। এই কোশ্চেনে যেটা বলছে যে সিন্ধু উপত্যকা থেকে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান বা বস্তুর স্বাক্ষর ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক অনুমান বা হরপ্পা সভ্যতার আনুমানিক যে সময়কাল তা 2300 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়েছে বা গড়ে উঠেছিল। সময়কালটা আমরা সবাই জানি 2300 থেকে বা 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। হরপ্পা সভ্যতা ছিল এক বিশাল প্রাণবন্ত সভ্যতা। এই প্রাণবন্ত সভ্যতা কেন প্রাণবন্ত সভ্যতা ছিল আমরা তা তো এই চ্যাপ্টারে পড়েইছি, কিন্তু এই সভ্যতা তো বিলুপ্ত হয়েছিল। তার অনেক রকম কারণ, সঠিক কারণ এখনো অবধি জানা যায়নি, তবে সম্ভাব্য যে সমস্ত কারণ প্রত্নতাত্ত্বিক অবশেষের মাধ্যমে পাওয়া গেছে বা বিভিন্ন ঐতিহাসিকদের যে বিভিন্ন প্রেডিকশনস, তারাই এই কোয়েশ্চেন্সে এই আনসারে আলোচনা করা আছে। দীর্ঘ 600 বছরের যে উজ্জ্বল এক প্রাণবন্ত অস্তিত্বে, এটা সভ্যতার অস্তিত্ব হবে, সভ্যতার অস্তিত্বের পর আনুমানিক খ্রিস্টপূর্ব 1750 অব্দের কিছুকাল পর এই সভ্যতার অবসান ঘটে। এই সভ্যতার ধ্বংসের কারণ সম্পর্কে পুরাতত্ত্ব তথা ভূতত্ত্ববিদ, আবহাওয়া তত্ত্ববিদ এবং বিভিন্ন ইতিহাসবিদরা তাদের বিভিন্ন মত প্রকাশ করেছেন, এবং তারা যখন বিভিন্ন মত প্রকাশ করেছেন এরা সকলেই বিভিন্ন তথ্যের ভিত্তিতেই তারা এই মতে গেছে। এই যে এনারা সকলে তাদের বিভিন্ন তত্ত্ব ছিল। পুরাতত্ত্ববিদরা বিভিন্ন অবশেষের মাধ্যমে একরকম কনসেপ্ট পাওয়া যাচ্ছে, ভূতত্ত্ববিদ যারা তারা এক ধরনের অ্যানালিসিস করছেন, আবহাওয়া তত্ত্ববিদ মানে তখনকার আবহাওয়া কিরকম ছিল তার বিশেষে, এবং ইতিহাসবিদ পুরাতত্ত্ববিদরা যারা খুঁজে পেয়েছেন, যা পুরাতাত্ত্বিক অবশেষ খুঁজে পেয়েছেন তার ভিত্তিতে ইতিহাসবিদরা তাদের যে মনোভাব প্রকাশ করেছেন সেগুলো ভিন্ন ভিন্ন, তাদের রিজনস ভিন্ন ভিন্ন, এগুলোকে আমরা প্রবাবিলিটি ধরছি, তবে এক্সাক্ট রিজন আজও অবধি কিন্তু জানা যায়নি। এদের সকলের বিভিন্ন তথ্যের ভিত্তিতে নিজে দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা বিভিন্ন মতকে প্রতিষ্ঠান করেছে, তবে আজও পর্যন্ত এমন কোনো তথ্য আবিষ্কার হয়নি যার ভিত্তিতে বলা যেতে পারে যে এই সুবিশাল বা এই সুমহান সভ্যতার কেন পতন ঘটেছিল, এক্সাক্ট রিজন আজও তোরই জানা যায়নি। হরপ্পা সভ্যতার বিলুপ্তির কারণ অনুসন্ধান করতে গিয়ে আমাদের কয়েকটি বিশেষ মৌলিক বিষয় মনে রাখতে হবে। যে মৌলিক বিষয়গুলো যখন আমরা এটা ফাইন্ড আউট করছি যে কেন কি এই বিশেষ কারণগুলো কি সেটা একবার চোখ রাখা যাক। ফার্স্ট, 1 নম্বর, দেখো এখানে সাব পয়েন্ট করে দেওয়া আছে, এটা একটা কমপ্লিট নোটস যেটা প্রেজেন্টেশন আমি তোমাদের কাছে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট যে পয়েন্টটা বলছে যে সিন্ধু উপত্যকা এবং তার বাইরে যে বিশাল এলাকা জুড়ে এই সভ্যতার বিস্তৃতি ছিল তা কিন্তু সমস্ত এলাকা একসাথে বিলুপ্তি ঘটেনি। আবার বলছি, সিন্ধু সভ্যতা উপত্যকার বাইরে একটা শুধুমাত্র শুধুমাত্র এখন যে ইন্ডিয়া বলতে যেটাকে বুঝি তা তো, তার মধ্যে তো সিন্ধু সভ্যতার যে বসবাস, মানে সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার বিস্তার সেটা ছিল তা তো নয়। সিন্ধু সভ্যতার মানে কি ভারতের বাইরেও, আমাদের ইন্ডিয়ার যে এখন যে ইন্ডিয়ান যে আমরা ম্যাপটা দেখছি সেখানকার বাইরে পাকিস্তান, আফগানিস্তান ততটা অব্দি তো বিস্তার ঘটেছিল। তাই বলছে যে হঠাৎ করে পুরো মানে হরপ্পা সভ্যতার যে যতটা এলাকা একবারেই কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি, সেটাই বলছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার মেইন দুটো সেন্টার। হরপ্পা মহেঞ্জোদারো বিলুপ্তির 100 বা 150 বছর পর সুতকোটাটা, আশা করি জানি কোথাও তোমরা সুতকোটা কোথায় জানো, প্রভৃতি এই অঞ্চলে এই সভ্যতা কিন্তু টিকে ছিল। দেখো মেইন দুটো সেন্টার হরপ্পা মহেঞ্জোদারো কিন্তু ডিক্লাইন করে গেছিল, কিন্তু হরপ্পা সভ্যতার যে একটা অঙ্গ হিসাবে সুতকোটাটা ছিল, এই সুতকোটাটা এই জায়গাটা কিন্তু তখনও ছিল। এছাড়া এরপরেও গুজরাট,
রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশের কোনো কোনো অঞ্চলের ভঙ্গুর অবস্থাতেও এই সভ্যতার অস্তিত্ব বজায় ছিল। এই যে আমরা তো তিনটে ফ্রেজ পড়ছি, আর্লি ফ্রেজ, ম্যাচিওর ফ্রেজ, তারপর হচ্ছে লেট ফ্রেজ। এই লেট ফ্রেজেরই কথা বলছি যে লেট ফ্রেজের পরেও কিন্তু এই জায়গাতে কিছু কিছু সভ্যতার অবশেষ কিন্তু টেল পাওয়া গেছিল। এর পরের পয়েন্টটা হচ্ছে এই সভ্যতা সকল কেন্দ্রগুলি পতনের পশ্চাতের একই কারণ বা একই প্রেক্ষাপট ছিল না। কি বলছে? একটাই কারণে পুরো সভ্যতাটা কিন্তু ধ্বংস হয়ে যায়নি, বিভিন্ন কারণ ছিল। এবং এই যে রিজনস গুলো এখন উল্লেখ করছি, এইগুলোর বেসিসেই কিন্তু বিভিন্ন ঐতিহাসিকবিদ বা পুরাতত্ত্ববিদরা হরপ্পা সভ্যতার ডিক্লাইনের বিভিন্ন ধরনের অভিমত কিন্তু তারা রেখেছেন। তাই এই অভিমতগুলো একটুখানি মেনশন করা খুব প্রয়োজন। দু একটি নগর বা কেন্দ্রের পতনের কারণ এক হলেও সর্বত্র ক্ষেত্রে তার সমান ছিল না। পয়েন্ট 3, আকস্মিকভাবে হঠাৎ একদিন এই সভ্যতার পতন হয়নি। দীর্ঘদিন ধরে ক্রমিক অবক্ষয়ের ফলে এই সভ্যতার অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়ে, মানে ডিক্লাইন হয়। পরে চরম বিপর্যয় আসে, মানে আস্তে আস্তে ডিক্লাইন, মানে আস্তে আস্তে ক্ষয়টা শুরু হয়েছিল এবং হতে হতে কমপ্লিট ডিক্লাইন হয়, যা সভ্যতার বিলুপ্তি ঘটায়। এবার বলছে হরপ্পা সভ্যতার মেন ইম্পর্টেন্ট জায়গা। হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক কারণ, অভ্যন্তরীণ কারণ, ইন্টারনাল কারণ যেটা অভ্যন্তরীণ কারণ, এন্ড ফাইনালি অন্যান্য কারণ। আমরা ফার্স্ট এই প্রাকৃতিক কারণ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক কারণগুলো কি কি বলা যায়? প্রাকৃতিক কারণ, হরপ্পা সভ্যতা পতনের জন্য অনেকে বিভিন্ন প্রাকৃতিক কারণগুলিকে দায়ী করেছে। বিভিন্ন যে ন্যাচারাল ডিজাস্টার্সকে মূলত দায়ী করেছেন হরপ্পা সভ্যতার পতনের জন্য। এই ন্যাচারাল ডিজাস্টার্স গুলো কি কি এবার ডিসকাস করা যায়। ফার্স্ট জলবায়ু পরিবর্তন, মরুভূমির প্রসার, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, 5 বন্যা, খরা প্রভৃতি, যেগুলো ন্যাচারাল ডিজাস্টার হিসেবে ধরা হয়। ন্যাচারাল ডিজাস্টার কি আবার বলছি? জলবায়ু পরিবর্তন, মরুভূমির প্রসার, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, খরা, এই সবগুলি রিজন ধরা হচ্ছে। এবার ফার্স্ট রিজন নিয়ে আমরা আলোচনা করব, জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন নিয়ে মর্টিমার ওয়েলার একজন প্রসিদ্ধ হিস্টোরিয়ান আর্কিওলজিস্ট, তিনি বলছেন যে সিন্ধু উপত্যকায় একসময় প্রচুর বৃষ্টিপাত হতো, যার জন্য অঞ্চলটি বন জঙ্গল ভরা ছিল। কিন্তু বলছে পরবর্তীকালে এই নগরের সভ্যতার সম্প্রসারণের ফলে কি হয়, বাড়িঘর তো নির্মাণে প্রচুর ধরনের ইটের প্রয়োজন পড়ে, যার জন্য ইট পোড়াতে প্রচুর গাছপালা কাটতে হয়। ক্রমেই সমগ্র অঞ্চল বনশূন্য হয়ে ফলে এক সময় দেখা যায় যে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং কৃষিকার্যেও কিন্তু অবনতি ঘটছে। বৃষ্টিপাত কমে যাচ্ছে মানে তো কৃষিকাজে এফেক্ট পড়েই যাচ্ছে এবং জলবায়ু মানুষের বসবাসের প্রতিকূল হয়ে ওঠে। গুরদীপ সিং একটা অভিমত রেখেছেন যে বৃষ্টিপাতের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিন্ধু সভ্যতার উত্থান পতন সরাসরি সম্পর্কযুক্ত। ডেফিনেটলি বৃষ্টিটা এক বছর যদি কম হয়, যেটা তোমরা এখনো খবরে দেখো যে বৃষ্টি এই বছর কম হয়েছে, তার মানে কিন্তু কৃষিকাজ এফেক্টেড হচ্ছে। সেটাই বলছে যে কনস্ট্যান্ট কি হয়েছে, এক বছরের প্রসেসটা না, এই গাছ কাটার প্রসেসটা অনেক দিন ধরে চলছে, যার ফলে তো কি হয়, আবহাওয়ার একটা ম্যাসিভ পরিবর্তন আসে, একটা সময় বৃষ্টিপাত বন্ধ হয়, কৃষিকাজ এফেক্ট হচ্ছে এবং কি হয়, হাতে কৃষিকাজ না থাকলে, এগ্রিডিয়েন্ট সারপ্লাস বা এগ্রিডিয়েন্ট প্রোডাকশন না থাকলে তো সেই সভ্যতার পতন তো নিশ্চিত। সেকেন্ড পয়েন্ট, মরুভূমির প্রসার। নগর সভ্যতার সম্প্রসারণ গৃহ নির্মাণের উদ্দেশ্যে পোড়ামাটির ইটের জন্য ব্যাপক বৃক্ষচ্ছেদনের ফলে এই সমগ্র অঞ্চল বনশূন্য হয়ে পড়ে। এর ফলে বৃষ্টিপাত কমে যায়। এর ফলশ্রুতি স্বরূপ হিসাবে নিকটবর্তী স্থানে মরুভূমি দেখা যায়।
বৃষ্টিপাত কম মানে মরুভূমির প্রসার বাড়ছে আস্তে আস্তে। সিন্ধু উপত্যকায় শুষ্কতা বৃদ্ধি পাওয়া এবং ভূগর্ভস্থ লবণ ধীরে ধীরে উপরে উঠে আসায় এবং সিন্ধু উপত্যকার ঊষর মরুভূমিতে পরিবর্তন হয়। আবার রাজস্থানের থর মরুভূমিও ক্রমে সিন্ধু উপত্যকার দিকে এগিয়ে আসতে থাকে। এটা একটা কনসেপ্ট, মানে এইদিকে কি হচ্ছে কি অলরেডি মানে ওয়েদারের জন্য, যার জন্য কি হয় বৃষ্টিপাত কম হওয়ার ফলে আস্তে আস্তে কি হয় মরুভূমির প্রসার বৃদ্ধি পাচ্ছে। এবং রাজস্থানের যে থর মরুভূমি, আজকে এটা রাজস্থান থর মরুভূমি আজকের না, জিওগ্রাফিক্যাল যে বা জিওলজিক্যাল যে সমস্ত পয়েন্টস গুলো, গঙ্গা আগেও ছিল, গঙ্গা এখনো আছে, তার তো দিকের বিভিন্ন পরিবর্তন হয়েছে। নদী আগে ছিল, আগে এখনো আছে। সিন্ধু একমাত্র সরস্বতী নদী যেটার বলা হয় এখন বিলুপ্তি ঘটেছে, কিন্তু অন্যান্য নদী সরস্বতীর যে সিন্ধু নদীর যে 5টি উপনদী সেগুলো তো এখনো আছে, তখনও ছিল এখনো আছে। তাই বলছে, তাই অ্যাজ ইউজুয়াল রাজস্থানের থর মরুভূমি বা মরুভূমি, রাজস্থান যেটাকে এখন বলছে তখন হয়তো রাজস্থান তো বলবো না, কিন্তু তখন ওই যে মরুভূমিটা সেটা তখনও ছিল। সেটাকে কি বলছে, অ্যাট এ টাইম দুটোই প্রসার ঘটছে। কি হচ্ছে, হরপ্পার মরুভূমি, হরপ্পার জলবায়ুর জন্য, শুষ্ক জলবায়ুর জন্য হরপ্পার মরুভূমি বিস্তার পাচ্ছে, এদিকে কি হচ্ছে রাজস্থানের থর মরুভূমি দুটোই অগ্রসর হচ্ছে। যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে এই স্থানটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। সিন্ধু সভ্যতার বিনাশ প্রসঙ্গে স্যার অরেঞ্জ স্টাইল, খুব ইম্পর্টেন্ট, এটা মাস্ট দেওয়ার চেষ্টা করবে, স্যার অরেঞ্জ স্টাইলের প্রধান পরিধানযোগ্য, তিনি ভারতের সীমান্তে গ্রেডোসিয়া এবং বেলুচিস্তানের মরুভূমির উপর সমৃদ্ধশালী বসতির ধ্বংসাবশেষ দেখতে পান। এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা দেওয়ার একটু চেষ্টা করবে, গ্রেডোসিয়া এবং বেলুচিস্তানের মরুভূমির এই পয়েন্টটা। তার মতে বেলুচিস্তানে তাম্র প্রস্তর বা চ্যালকোলিথিক এজ থেকে এই শুষ্কতার সূচনা হয়। তিনি একটা কনসেপ্ট রেখেছেন যে বেলুচিস্তানের যে টাইম ফ্রেমটা, হরপ্পা সভ্যতার যে আমরা সময়কালটাকে আমরা অলরেডি চ্যালকোলিথিক এজ হিসাবে ডিটারমাইন করি। তিনি এটা বলছেন যে তার মতে বেলুচিস্তানের তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ থেকে এই সভ্যতার শুষ্কতার সূচনা শুরু হয়। হরপ্পা সভ্যতার পতনের জন্য এই শুষ্কতা বহুলাংশে দায়ী। এরপরের পয়েন্ট যেটা, মানে এটা বিরোধী যুক্তি, মানে স্যার অরেঞ্জ স্টাইলের বিরুদ্ধে যারা আবার বিরুদ্ধে করা কথা বলেছেন তাদের মধ্যে হচ্ছে রাইক্স, ডাইসন, ফেয়ার সার্ভিস। তারা আবার বলেছেন প্রমুখ জলবায়ু পরিবর্তনের বিষয়টি মানতে তারা নারাজ। আবহাওয়া তত্ত্ববিদ, উদ্ভিদ তত্ত্ববিদ, প্রাণী তত্ত্ববিদ তারা নানা রকম ব্যাখ্যা দিয়েছেন এবং সিন্ধু উপত্যকার এত বড় ধরনের জলবায়ুর পরিবর্তন কিন্তু ঘটেনি। তারা স্যার অরেঞ্জ স্টাইল বলছেন বা মর্টিমার ভিলয় বলছেন যে শুষ্কতার জন্য, শুষ্কতাই মূলত দায়ী। কিন্তু এনারা যারা রাইক্স, ডাইসন দুটো নাম দেওয়ার চেষ্টাই করবে, ডাইসন বা ফেয়ার সার্ভিস এই দুটো নাম চেষ্টা করবেন, তারা এটা বিরোধিতা মত করেছেন যে জলবায়ুর এতটা পরিবর্তন ঘটেনি যার জন্য হরপ্পা সভ্যতার ধ্বংস হয়ে যায়। তারা এটাকে তারা বিরোধ করেছেন, বাট এটা মাস্ট একটা মেনশন পয়েন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন। আগেই বলেছি সিন্ধু নদের তো গতি পরিবর্তন তো হয়েই যায়, নদী অ্যাগ্রেট মাইগ্রেট তো আগাগোড়াই করে যাচ্ছে। এবার সিন্ধু নদী তার নদের যে গতি পরিবর্তন করার ফলে এই সভ্যতা কতটা এফেক্টেড হয়। কেউ কেউ মনে করেন যে সিন্ধু নদী, শতদ্র, যমুনা এক সময় তাদের গতিপথকে পরিবর্তন করলে হরপ্পা সভ্যতার পতন অনিবার্য হয়ে পড়ে। একটা জিনিস আগাগোড়াই দেখবে, সেটা প্রি হিস্টোরিক টাইমেজ থেকেই দেখবে, যখনই কোনো বসবাস মানুষ তৈরি করেছে কোনো জলাশয়ের নিকটেই কেন্দ্র করে। কেন, প্রথম হচ্ছে কি তার দুটো রিজন, ফার্স্ট জল পাবে এবং জলের এরিয়াতে তারা খাবার পাবে এবং জলকেই কিন্তু, এবং এটাই নিয়ম যে নদী কেন্দ্রিক সভ্যতা, এই নদী কেন্দ্রিক সভ্যতা খুব গুরুত্বপূর্ণ, যার জন্য কি সিন্ধু নদীকে কেন্দ্র করে বা সিন্ধুর উপনদীগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই হরপ্পা সভ্যতার বিস্তার। কিন্তু দেখা যাচ্ছে ভৌগোলিক কারণবশত যখন এই সমস্ত নদী তার গতিপথ পরিবর্তন করছে, এটা খুব ন্যাচারাল, গতিপথ পরিবর্তন করবে, প্রত্যেক নদী তার গতিপথ পরিবর্তন করে। এখন গঙ্গা নদী যে খাতে বইছে, আগে কিন্তু গঙ্গা নদী সে খাতে বইতো না।
এটা নিয়ম। সেটাই বলছে যে সিন্ধু নদী, সিন্ধু, শতদ্র, যমুনা এইসব নদীগুলো একটা সময় যেখান থেকে বইতো সেখানেই হরপ্পা সভ্যতার বাসীরা তাদের সভ্যতার বিস্তার বা সূচনা করেন। কিন্তু সময়ের অনুসারে বা ভৌগোলিক নিয়ম অনুসারে যখন তারা তাদের গতিপথ পরিবর্তন করছে, তার মানে কি জলের অ্যাভেলেবিলিটি কমে গেছিল, যার কারণবশত কি হয় এই সভ্যতার পতন কারণ একটা ঘটে। জলের অভাবে সরস্বতী, দৃশ্যবতী, যেটা আমরা জানি যে এই নদীগুলো নিয়ে এই সমস্ত নদী মাটিতেই হারিয়ে যায়। তার মূল নদী, তার উপনদী, যদি মূল নদী তার গতিপথ পরিবর্তন করে দেয়, তার উপনদীগুলো তো আস্তে আস্তে জল পাবে না, তাই এগুলো ভ্যানিশ হয়ে যায়। সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনের ফলে বন্দর হিসাবে গড়ে ওঠা মহেঞ্জোদারো খুবই গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায় এবং বিভিন্ন সময় জল সেচের অভাবে কৃষি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে। শুধুই কি বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে কি কৃষিকাজ হতো? জলসেচও তো ছিল সে সময়। যার জন্য কি হয়, নদীর গতিপথ পরিবর্তন করার ফলে অনেকগুলো নদী কেন্দ্রিক সভ্যতার ধ্বংস হচ্ছে এবং যে নদীকে কেন্দ্র করে একটা ডক যেটা বন্দরকে বন্দর নগর, যে এই বন্দর নগর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন সামগ্রী আসবে। এক্সটার্নাল ট্রেড তো তখন তার প্লেন বা বাস দিয়ে তো হবে না, তখন কোথা কি করে হবে? এই নদী দিয়েই সম্ভব, নদীর মাধ্যমেই বা জলপথের মাধ্যমেই এক্সটার্নাল ট্রেড পসিবল ছিল। কিন্তু নদী যখন তার গতিপথ পরিবর্তন করে দিচ্ছে এবং কি হচ্ছে কি তার জন্য কি হয়, সে এক্সটার্নাল ট্রেড কিন্তু ভালো মতন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটাই বলছে কি মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারোকে কেন্দ্র করে, মহেঞ্জোদারো যেটা একটা নদী বন্দর বা নদী বন্দর হিসাবে বা নদীকে কেন্দ্র করে যে এই সভ্যতাটা বা এই শহরটা গড়ে উঠছে, যাকে বলা হচ্ছে যে মহেঞ্জোদারো থেকে বিভিন্ন বহির্দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, এতটাই। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, যেই গতিপথ পরিবর্তন করছে তখন সেই বন্দর আর থাকছে না, এফেক্টেড হচ্ছে জায়গাটা। এবং জলসেচের যে কৃষিকাজের হিসাবে যে জলসেচগুলো করা হচ্ছে সেটাও আর করা সম্ভব হচ্ছিল না। খাল কলন করে হয়তো এই সমস্যার সমাধান করা যেত, বাট এটা পসিবিলিটি। তবে মহেঞ্জোদারো বাসীরা তারা এতটা বেশি, তাদের বলা হয় যে থিঙ্কিংটা এই পথে অগ্রসর হয়নি, তার ফলে কি হয়, সম্ভবত নগরটি ত্যাগ করে অন্যত্র চলে যায়। ফাইনাল, ভূমিকম্প। মহেঞ্জোদারো নামক একটি সিনেমা আছে যেখানে ভূমিকম্প বিষয়টা বেশ তোলা হয়েছে, আশা করি দেখেছ। এবং এখানে কি বলছে যে মহেঞ্জোদারোতে ইতস্তত বিক্ষিপ্ত মৃতদেহ বা কঙ্কাল পাওয়া গেছে, মানে যেখানে যত্রতত্র কঙ্কালের গায়ে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে, সেগুলি সৎকার করা হয়নি, যার থেকে মনে করা হয় যে ভূমিকম্পের ফলে এইখানে ঘরবাড়ি ভেঙে যায় এবং যার ফলে কি হয়, সেই মৃতদেহগুলিকে সৎকার করা পসিবল হয়নি। ভূমিকম্প ওটা মেন রিজন। এবার এইসবের বিরোধেও অনেকে যুক্তি রেখেছেন। তারা কি বলছেন, সিন্ধু সভ্যতা সমস্ত নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই সভ্যতার পতন ঘটেছিল, এমন কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। পুরো পাওয়া যায়নি এটা বলছে। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত 9টি এবং হরপ্পাতে সভ্যতার 8টি স্তর প্রতিটি সিন্ধু আদিবাসীদের তাদের বসতির পুনর্নির্মাণ করেছিলেন। এটা বলা হয় যে যেটাকে দেখা হচ্ছে যে ভূমিকম্পের ফলে মহেঞ্জোদারোতে স্পেশালি যেটা দেখা যাচ্ছে, মহেঞ্জোদারো ভূমিকম্পের জন্য এফেক্টেড হয়। মহেঞ্জোদারো যতবার ভূমিকম্প হয়েছে তারা আবার করছে কি, তারা আবার পরবর্তী দিকে তারা আবার রিকভার করছে, তারা আবার বসতি নির্মাণ করছে, তাই বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, আমি প্রথম দিকে যতটা স্ট্রংলি আছি, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেইভাবে কিন্তু একইভাবে কিন্তু উঠে দাঁড়াতে পারবো না। আর এটা বারংবার প্রসেসটা চলেছিল, সেটাই বলছে, কিন্তু চলেছিল। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সোর্সের বিভিন্ন যে আর্কিওলজিক্যাল যখন এক্সকাভেশন যখন হচ্ছে, আমি এক্সকাভেশনের কথা বলছি, তখন দেখছে যে স্ট্র্যাটিগ্রাফি লেয়ার্স গুলো যখন পাওয়া যাচ্ছে, বিভিন্ন লেয়ার্স গুলো, যে প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার করে 8টা লেয়ার, মহেঞ্জোদারোতে 9টি এবং হরপ্পাতে 8টি পাওয়া যাচ্ছে। এই সভ্যতা থেকে বোঝা যাচ্ছে যে না, মানুষ রিকভার করেছিল, হয়তো ম্যাসিভ না হলেও রিকভার করছিল, তারা টিকে ছিল। পরপর যে স্তরায়নগুলো থেকে বোঝা যায় তারা পুনর্নির্মাণ, তারা বসতি আবার নির্মাণ করেছিল, তারা আবার সঠিকভাবে, তারা আবার ভালোভাবে থাকার চেষ্টা করেছিল এবং থেকেও ছিল, সেটাই বলছে। তাহলে নদী গতিপথ পরিবর্তনের পরে কেন তারা বসতি পুনর্নির্মাণ করলো না, কেন, এই প্রশ্নও থেকে যায়। ডেফিনেটলি ভূমিকম্পের ফলে তো পরিবর্তন, মানে তারা তাদের বসতি নির্মাণ করছে,
কিন্তু বলছে নদী গতিপথ যখন পরিবর্তন করছে ওই জায়গায় কেন বসতি নির্মাণ করেনি, এটা একটা কোয়েশ্চেন, এর উত্তরও কিন্তু এখন পাওয়া যায়নি। তাই ডক্টর এইচ.ডি. সাংখালিয়া, খুব গুরুত্বপূর্ণ মানুষ, এনার নামটা পারলে প্লিজ মেনশন করো, তিনি বলেছেন যে এই প্রশ্ন তুলে যে মহেঞ্জোদারোতে আদিবাসীরা নগরটি 9 বার ধ্বংসের পর পুনর্নির্মাণ করলো, শেষবারে ধ্বংসের পর কিন্তু শহরটি আর রিকভার বা রিট্রিভ করা বা তাদের পক্ষে পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। এটা এইচ.ডি. সাংখালিয়ার একটা মত, যেখানে এই প্রশ্নটা রাখছে যে ভূমিকম্পের ফলে আবার আবিষ্কার, যেটা আমি বলছি যে আবার ভূমিকম্প হচ্ছে আবার তাদের নগর নির্মাণ করছে, কিন্তু এইভাবে যখন বারবার হচ্ছে লাস্ট টাইম আর পসিবল হয়নি, এটা এইচ.ডি. সাংখালিয়ার মত। বন্যা, ইতিহাসবিদ রাইস, জর্জ ডেলস, আর্নেস্ট ম্যাক, আর.এস. রাও, আর.এম. সাহানি, খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রত্যেকে, এনারা বলেছেন যে বিধ্বংসী বন্যার ফলে এই সভ্যতা ধ্বংস ঘটে। আর এম.আর. সাহানির মতে প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে দেয়, মানে এটা ইংলিশে দেওয়া আছে ফ্লাড মে বি হ্যাপস হোয়াইট দ্য ইন্দাস কালচার। বন্যার হাত থেকে মহেঞ্জোদারো নগরকে নগর দুর্গকে রক্ষা করার জন্য মহেঞ্জোদারোতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়? ফার্স্ট, 43 ফুট চওড়া একটা বাঁধ নির্মাণ করা হয়। খ, পয় প্রণালীর উচ্চতা 14 মিটার বাড়িয়ে দেওয়া হয়। গ, বন্যার জল আটকাতে বাড়ির ভিত উঁচু করা হয়। গ, বাড়ির যে অংশে বন্যার জল লাগতে পারে সেই পাটে পোড়ামাটির ইট দিয়ে জায়গাটাকে তৈরি করা হয়। এইভাবে কিন্তু কোনোভাবে এই সভ্যতার ধ্বংস বন্যার হাত থেকে বাঁচতে পারেনি। বন্যাও আরেকটা পসিবল রিজন। এরপর বলছে রক্ষণশীল মানসিকতা। দেখো আমার মাথায় যদি এগুলো তাহলে প্রাকৃতিক কারণ, এরপরে আছে রক্ষণশীল মানসিকতা। এটা খুব ইম্পর্টেন্ট। রক্ষণশীল মানসিকতাটা কেন? আমার মাথায় যদি একটা কোনো স্টিরিওটাইপ থিঙ্কিং থাকে, না আমি আর করবো না, বলে আমাদের মা বলে বেশি এরকম করিস না, এক কথা গো ধরে বসে থাকিস না, ব্যাপারটা হচ্ছে সেরকম। এরকমই বিষয় যে রক্ষণশীল মানসিকতা কিভাবে হরপ্পাবাসীর ধ্বংসের কারণ হয়ে উঠেছিল। রক্ষণশীল মানসিকতার ক্ষেত্রে যেটা বলছে, হরপ্পা সভ্যতার চরম উৎকর্ষে পৌঁছে গেল এই সভ্যতার অধিবাসী চিরকাল রক্ষণশীল মানসিকতাকে ত্যাগ করতে পারেনি। নিজেকে যুগের সাথে আবার পরিবর্তনের সাথে তাদের নিজেকে পরিবর্তন করে নিতে পারেনি। পুরনোকে আঁকড়ে ধরে থাকার ফলে তারা মিশরীয় বা সুমেরীয় সভ্যতার থেকে কিছুই শিক্ষা লাভ করেনি। কি কি সেই পয়েন্টস গুলো এবার দেখো। ক, হরপ্পাবাসী জলসেচের জন্য খাল খননের প্রয়োজন বোধ করেনি, যেটা আগের পয়েন্টেই বলেছিলাম যে তারা জলসেচ নদী যে গতিপথ পরিবর্তন করছে, তারা কি করেছে, খাল খননটাই করেনি, যেটা বলছে যে অ্যাজ কম্পেয়ার টু মিশরীয় সভ্যতা যতটা বেশি উন্নত ছিল, এরাও হরপ্পা সভ্যতার বাসীরাও উন্নত, কিন্তু তাদের রক্ষণশীল মানসিকতা, যেটা আমি আগের পয়েন্টেও মেনশন করেছি নদীর গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে, যে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে তারা ছেড়ে দিয়েছে, তারা যে খাল খনন করে যে জলসেচ করবে সেই ব্যবস্থা বা সেই থিঙ্কিংটা তাদের মাথায় আসেনি। ফার্স্ট। সেকেন্ড পয়েন্টটা যেটা বলছে, গাঙ্গে উপত্যকার উর্বর জমিতে কৃষির সম্প্রসারণ কোনো রকম উদ্যোগ নেই। মানে দেখা যাচ্ছে কি সিন্ধু নদীকে কেন্দ্র করেই কিন্তু এই সভ্যতার মূলত কিন্তু বিস্তারটা, এর এক্সপ্যানশনটা কিন্তু সিন্ধু নদীকে কেন্দ্র করে। তারা যে গ্যাঞ্জেটিক ভ্যালির দিকে যে অগ্রসর করবে সেটা তো হয়নি। গ্যাঞ্জেটিক ভ্যালি যে তুলনায় ফ্লারিশ একটা সিটি, যার জন্য কি হয় কি আমরা যখন পরবর্তীকালে চ্যাপ্টার্স গুলো পড়বো যে গঙ্গা নদীর তীরবর্তী এই মহাজন পথগুলো গড়ে উঠছে, যে উন্নতি লাভ করেছিল সিন্ধু সভ্যতার কিন্তু তা হয়নি। তাই বলছে উর্বর জমিতে কৃষি সম্প্রসারণের কোনো উদ্যোগ নেই। গাঙ্গে উপত্যকার যে মাটি কতটা বেশি উর্বর সেই দিকে যে যাবে সেটা তারা করেননি। থার্ড পয়েন্ট, কৃষি কাজে তারা ভারী লাঙল বা উন্নত যন্ত্রপাতির ব্যবহারের চেষ্টাও করেনি। তারা সেই পুরনো যন্ত্রপাতি মাটি কর্ষণ করে যাচ্ছে, তারা লাঙল ব্যবহার করবে, তারা মানে একটা উন্নত ধরনের কিছু ব্যবহার করবে, সেই যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগী ছিলেন না। ফোর্থ, ঘ, অন্য জাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ভারী অস্ত্র তারা নির্মাণ করবে, তারা সেটাও চিন্তা করেননি। মানে দেখা যাচ্ছে যে বৈদেশিক আক্রমণের ফলে নিজেদেরকে রক্ষা করব সেই তাগিদ ওদের মধ্যে ছিল না। বৈদেশিক বাণিজ্য ক্রমে কমতে থাকলে তারা কোনো রকম বিকল্প পথ খোঁজার চেষ্টা ভাবেনি।
বৈদেশিক বাণিজ্যটা কমছে কি করে? সিন্ধু যখন তার নদীর গতিপথ পরিবর্তন করছে, বন্দরনগর হিসাবে যেগুলো ছিল সেইগুলোর কিন্তু আর কোনো উত্থান ঘটছে না। যখন দেখছে যে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে আর বিদেশ থেকে বাণিজ্য করা পসিবল হচ্ছে না, তারা তার ইকুয়াল কোনো অন্য একটা সাবস্টিটিউট ইনকাম ভাববে বা অন্য কিছু জীবিকার কথা ভাববে, তারা কিন্তু ভাবেনি, সেটাই বলছে। তাই সিন্ধু সভ্যতার এই রক্ষণশীল মানসিকতাই এই সভ্যতার পতনের অন্যতম কারণ হয়ে উঠেছে বা অনেকে মনে করেন। এরপর হচ্ছে অন্যান্য কারণগুলো, যেটা হচ্ছে ঐতিহাসিক বা ইতিহাসবিদদের মধ্যে হরপ্পা সভ্যতার কারণের জন্য অন্যান্য কারণগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কি হচ্ছে কি? বর্বর সংস্কৃতির প্রভাব। বর্বর সংস্কৃতির প্রভাবের ক্ষেত্রে কি বলছেন? অনেক পণ্ডিত মনে করেন যে দিন দিন হরপ্পা সভ্যতার জনসংখ্যা বৃদ্ধি পেলে নানা রকম সমস্যা দেখা দেয়। পরিবারের সদস্য সংখ্যা বাড়ায়, বড় ঘরগুলি ছোট ছোট খুপড়িতে ভাগ হয়ে যায়। ক্রমেই অনগ্রসর অঞ্চলে হরপ্পা সভ্যতা অগ্রসর ঘটে। যেখানে ঘটলে হরপ্পা সভ্যতা সেখানকার বর্বর সংস্কৃতির প্রভাবে দ্বারা প্রভাবিত হয়, যার ফলে কি হয়? হরপ্পা সভ্যতা দিনে দিনে মলিন বা জরাজীর্ণ হয়ে ওঠে। এটা কি বলছে? একটা সময় পর দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার জনসংখ্যার বৃদ্ধি করছে। জনসংখ্যার বৃদ্ধি ওঠার ফলে কি করছে? আমরা 3 জন লোক যেভাবে থাকবো, যখন সেখানে 3 জনের জায়গায় 5 জন হবে বা 6 জন হবে, আমরা সেভাবে থাকতে পারবো না। আমাদের সেই আরামদায়ক বিষয়টা বা অনেক জিনিসকে আমাদেরকে তখন মানিয়ে নিতে হবে, সবার মধ্যে ভাগ করে দিতে হবে। এটা কথা, এটা বলে, বা এটা তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স, তোমরা অনেক সময় বলতে পারবে যে আমার কাছে যেটা থাকবে, এখন আমার কাছে একা যেটা আছে, যখন অন্য কেউ আসবে তখন তাকে আমাকে ভাগ করে দিতে হবে। মানে আমি যতটা আনন্দ করে বা আমি যতটা জিনিসটা ভোগ করতে পারবো, যখন দুজন আসবে সেই জিনিসটা আমি তত পরিমাণ ভোগ করতে পারবো না। এটাই বলছে যে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে কি, আমি যে বাড়িতে আগে থাকতাম সেই বাড়ি আমার জন্য এনাফ নয়, তখন ডেফিনেটলি আমার বাড়ি আরো নয় বড় করতে হবে, নাহলে বাড়িগুলোকে, আমার বাড়ির মধ্যে যে ঘর আছে সেগুলোকে ভাগ করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কি হচ্ছে কি, যেসব জায়গাগুলো হরপ্পার মতন একটা ফ্লারিশ বা একটা অসাধারণ একটা সভ্যতার যার কোনো রকম টাচ বা কোনো ধরনের বিষয় প্রভাব যে অঞ্চলগুলোতে ছিল না, সেই অঞ্চলগুলোতেও পরবর্তীকালে দেখা যাচ্ছে হরপ্পা সভ্যতার মানুষরা গিয়ে বসতি স্থাপন করছে। আমার কাছে জায়গা নেই, তাই আমি অন্য জায়গায় গিয়ে থাকছি, যার জন্য কি হচ্ছে, আমি একটা বর্বর সভ্যতার দ্বারা বা বর্বর সভ্যতার সাথে থাকতে থাকতে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছি, যার জন্য কি হচ্ছে, এই হরপ্পা সভ্যতার দিন দিন মলিন ঘটছে। বহিরাক্রমণ খুব গুরুত্বপূর্ণ। এটা সিন্ধু উপত্যকা খনন কার্য চালানোর ফলে রান্নাঘর, সিঁড়ি, কুয়ো, বিভিন্ন ধরনের ইতস্তত ছড়ানো কঙ্কাল স্তূপ পাওয়া গেছে। বিভিন্ন জায়গা থেকে কঙ্কাল স্তূপ পাওয়া গেছে, যা মনে করেন যে অনেকরা পণ্ডিতরা ব্যাখ্যা দিয়েছেন যে নানা কারণে যখন হরপ্পা সভ্যতা দুর্বল হয়ে পড়ছিল তখন সেই সময় বৈদেশিক আক্রমণ ঘটেছিল। আক্রমণের তত্ত্ব জোরালো করার জন্য তারা বিভিন্ন ধরনের পয়েন্টসকে উত্থাপন করেছেন। সেই পয়েন্টস গুলো হলো, ফার্স্ট, কোনো কোনো কঙ্কালের পায়ে মাথায় অস্ত্রের আঘাত রয়েছে। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে শত্রুর আক্রমণে এদের প্রাণ গেছে। ফার্স্ট, সিন্ধু সভ্যতার পতনের কাল এবং আর্যদের আগমনের কাল প্রায় দুটোই মোটামুটি সেম 1500 থেকে 1400 অব্দ পর্যন্ত, যার জন্য বলা হয় যে আর্যরাই হরপ্পাদেরকে বা হরপ্পাবাসীদের উপর আক্রমণ করেছেন। এটা একটা তত্ত্ব, আশা করি তোমরা পড়েইছো, সেটাই এটা মেনশন করেছে। অর্থাৎ সিন্ধু সভ্যতার পতনের কাল এবং আর্য আগমনের সময়কাল অদ্ভুতভাবে মিলে যাওয়ায় অনেকেই মনে করেন যে এনারা হরপ্পাবাসীদের উপর আক্রমণ করেছেন বলে বা ধ্বংসকারী রূপে মেনশন করেছেন। পরের পয়েন্টটা হচ্ছে ঋগ বৈদিক ইন্দ্র দেবতা। এটা আমরা প্রত্যেকে জানি, এই কোয়েশ্চেনটা শর্ট প্রশ্ন হিসেবে থাকে। পুরন্দর কাকে বলা হয়? ইন্দ্রকে বলা হয় পুরন্দর। কেন বলা হচ্ছে ইন্দ্রকে বা পুরন্দরকে, যাকে নগরের ধ্বংসকারী রূপে আমরা উল্লেখ করে থাকি? তারা মনে করেছেন যে এই পুরন্দর তিনি হরপ্পার বা ধ্বংসের জন্য দায়ী। আর্যদের ভারত আগমনকালে হরপ্পা ছাড়াও যেহেতু অন্যান্য নগর সভ্যতা ছিল না, তাই আর্যরা সিন্ধু সভ্যতা ধ্বংস করেছিল বলে অনেকে মনে করেন। 5, চারনুদাহ কোথায়?
যেটা পাকিস্তান এখন অন্তর্গত। এই চারনুদাহতে তামা এবং ব্রোঞ্জের তৈরি কুঠার পাওয়া গেছে, যা যা ইরানীয় কুঠারের সাথে অনেক মিল বা ইরানীয় কুঠারের সাথে অনেক সাদৃশ্য। তার মানে বুঝতে পারছো, যখন এই চারনুদাহতে যখন এই তামা ব্রোঞ্জের একটা মিক্স কুঠার পাচ্ছি যেটা ইরানের সাথে সাদৃশ্য, যার থেকে ঐতিহাসিকরা প্রত্নতত্ত্ববিদরা মেনলি মনে করেছেন যে তার মানে বাইরের কাউরা এসে বা বহিঃশত্রুরা এসে এই হরপ্পাবাসীদের ওপর আক্রমণ করেছে। তাই আর্যরা ইরানের পথে ভারতে এসেছিল এবং অনেকেই আর্যদের কুঠার হিসেবে বর্ণনা করেছে, বিভিন্ন জনের বিভিন্ন মত। আর এই সমস্ত কিছুর একটা বিরোধী যুক্তিও আছে, মানে এই যে বর্বর জাতি, তোমার বহিঃশৈত্য আক্রমণ, তাদেরকে আবার এইসব যারা আবার মতামত রেখেছেন যেসব ঐতিহাসিক বা পুরাতত্ত্ববিদরা, তাদেরকে খণ্ডন করতে বা তাদের যুক্তিকে খণ্ডন করতে যে সমস্ত বিরোধী যুক্তি উঠে এসেছিল সেগুলো হচ্ছে, কোনো বহির আক্রমণ বা আর্য জাতির আক্রমণে হরপ্পা সভ্যতার পতন তথ্যের বিরুদ্ধে কিছু বলার যুক্তিতে তুলে ধরা যায় যে কঙ্কালগুলিতে যে আঘাতের চিহ্ন রয়েছে তা অনেক সময় গৃহযুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও হতে পারে। ট্যাডির মতে, ট্যাডি আরেকজন ঐতিহাসিক তথা প্রত্নতত্ত্ববিদ, এইসবের পিছনে হত্যাকাণ্ডই ছিল হচ্ছে গৃহযুদ্ধ। দেখো, বিভিন্ন ঐতিহাসিকরা বা প্রত্নতত্ত্ববিদরা কঙ্কালগুলো থেকে বা পায়ের যে বিভিন্ন হাড়গুলি থেকে বিভিন্ন ধরনের যে আঘাতের চিহ্নগুলো যে তারা পাচ্ছে, তারা আঘাতের চিহ্ন দেখে কি রিয়েলাইজ করার চেষ্টা করেছে যে আঘাতগুলো নিশ্চয়ই বাইরের দেশ থেকে বা বাইরের কোনো শত্রু আক্রমণ করেছে, যার জন্য মাথায় গায়ে তাদের এত যেই সমস্ত কঙ্কালগুলো প্রাপ্ত হয়েছে সেখানে গায়ে এত আঘাত। কিন্তু আঘাত কি শুধুমাত্র বহির্দেশীয় আক্রমণের ফলেই হয়? আঘাত তো বিভিন্ন কারণে সবাই পেতে পারে। সেই ক্ষেত্রে ট্যাডি যেটা বলেছেন যে আঘাতটা শুধুমাত্র বহিঃশত্রু আক্রমণের জন্য নয়, ধরো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমি আহত হতে পারি, সেটা একটা কারণ হতে পারে। বা একে অপরের সাথে মতাদর্শ বা মতদ্বন্দ্ব হয়ে গেল, যেটাকে গৃহযুদ্ধ বলছে, যে আমার এর সাথে ঝগড়া হয়ে গেল, মারপিট করলাম। এটাই বলছে যে এই দুটো রিজনও হতে পারে, গৃহযুদ্ধ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। এটা কি বলছে কি বহিঃশত্রু আক্রমণ তো মানে কারণ ধরলেও সম্পূর্ণ ওইটা যেটা কমপ্লিট রিজন হতে পারে তা নয়, এইগুলো একটা রিজন হতে পারে। যে বিরোধী চুক্তি হিসাবে ট্যাডি যেটা বলছে যে না, সেটা সম্পূর্ণভাবে বহিঃশত্রু আক্রমণ নয়, গৃহযুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু তাদের গায়ে এই যে আঘাতের চিহ্ন সেগুলো হতে পারে। এছাড়া একথা নিশ্চিত বলা যায় না যে বৈদেশিক আক্রমণ, যে যারা বিদেশে আক্রমণ করেছে তারা যে আর্য। অনেকে প্রমাণ চেষ্টা করছেন বা অনেকে বলার চেষ্টা করেছেন যে যারা আক্রমণ করেছে বৈদেশীয় বা বহিঃশত্রুরা হচ্ছেন আর্য, কিন্তু তারা কি আর্য কিনা সেটা এখনো কিন্তু সঠিকভাবে বলা যায়নি। এবং ফাইনালি উপসংহার এটাই শেষ হবে, সিন্ধু সভ্যতার অবলুপ্তির কারণ হিসাবে বিভিন্ন তত্ত্ব উপস্থাপনের পর এই কথা বলা যায় যে উল্লেখিত কোনো অভিমতি সম্পূর্ণ যে ত্রুটিমুক্ত বা সম্পূর্ণ সবার কাছে যা একসেপ্টেড হচ্ছে সেটা কিন্তু নয়। যদিও সিন্ধু লিপি এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়, তাহলে এই বিষয়ে কিছু একটা বলা যাবে, কেন এখনো সিন্ধু লিপি পাঠোদ্ধার করা পসিবল হয়নি। এখান থেকে শুধু বলা যায় যে ইতিহাসের নিয়মে একদিন হরপ্পা সভ্যতা যেমন উত্থান ঘটেছিল তেমনি তার পতনও ঘটেছে। যেমন এই বিষয়ে মহাভারতের একটা বাণী লাস্টের দিকে এসছে, তোমাদের সেটা মনে হলে দেবে, না হলে দেবে না। এইটাই হলো কমপ্লিট হরপ্পা সভ্যতার ডিক্লাইনের এটাই হলো কোয়েশ্চেন। আমাদের আজকে যে ডিসকাশনটা করলাম, হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতন কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এই কোয়েশ্চেনগুলো কম বেশি করে ছোট একটু নিজের মতন প্রয়োজন মতন কোয়েশ্চেনটাকে 10 নম্বরে প্রেজেন্ট করো। হোপফুলি তোমরা এটাতে ভালো রেজাল্ট করবে বা ভালো এটার মার্কস তোমরা ডেফিনেটলি পাবে। তোমাদের যদি এই প্রশ্নটা পিডিএফ আকারে পেতে হয় তাহলে আমাদের মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। ভালো করে পড়তে থাকো, সামনেই পরীক্ষা, নিজেদেরকে সুস্থ রেখো, কেন সে ওয়েদার খুবই খারাপ, সুস্থ রেখো, মন দিয়ে পড়তে থাকো অ্যান্ড হোপফুলি তোমরা তোমাদেরকে সবাইকে বেস্ট অফ লাক আগামী এক্সামগুলোর জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে, সাজেস্টেড কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এই অবধি, টাটা।